9 আগস্ট আদিবাসী দিবস হিসেবে পালিত হচ্ছে, যেটি 1995 সাল থেকে শুরু হয়েছিল, প্রথম দিবস হিসেবে পালিত হয়েছিল। এই প্রেক্ষাপটে আমি আবারও যদি ইউএনডিআরআইপি নিয়ে কথা বলি, যে ইউএনডিআরআইপি একটি ডিক্লারেশন যা আইনগতভাবে বাধ্যতামূলক নয়, তবে কিছু সংস্থা একে বাধ্যতামূলক চুক্তির মতো ব্যবহার করছে এবং দাবি করছে। সেক্ষেত্রে বাধ্যতামূলক নয় এমন আন্তর্জাতিক ঘোষণা দিয়ে কি একটি দেশের অভ্যন্তরীণ আইন প্রভাবিত করা উচিত বলে আপনি মনে করেন? যেমন একটু আগে মেজর জামান বলছিলেন যে আদিবাসী বলে কিন্তু আলাদা কোনো কিছু নেই, আমরা সবাই বাঙালি হিসেবে আমরা এটিকে এভাবেই আমরা চাই এবং হচ্ছেও। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে সবাই বাঙালি না, আমরা সবাই বাংলাদেশি। হ্যাঁ, আমরা বাঙালি, আমি আপনি আমরা 3 জন বাঙালি, বাট এই বাংলাদেশে 46টা নৃগোষ্ঠী বসবাস করে। তো তার মধ্যে বাঙালি আমরা আমরা বৃহৎ নৃগোষ্ঠী, আর এর বাইরে আছে 45টা আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। ক্ষুদ্র নৃগোষ্ঠী অর্থ তারা এটা জনসংখ্যার ভিত্তিতে, তারা নিচু বা হীনু এটা না, আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারা মানে পপুলেশনের ভিত্তিতে। তো এই 45টা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে আপনার 13টা বসবাস করে পার্বত্য চট্টগ্রামে, বাকি 32টা সমতলে সারা দেশের বিভিন্ন জায়গায় আছে। তার মানে আদিবাসী যে টপিকসটা আজকে আমরা আলোচনা, এটা শুধু পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক আলোচনা না, এটা সারা বাংলাদেশের আলোচনা, তাই না? কারণ 32টাই তো সমতলে। অ্যান্ড এরপরে আমরা যদি বলি যে আদিবাসীর যে আপনি সংজ্ঞা, সেই সংজ্ঞাটা কোথা থেকে এসলো তার একটু পিছনে যদি যাই, আদিবাসীর এই যে এটা ইংরেজি প্রতিশব্দ ইন্ডিজিনাস পিপল, অস্ট্রেলিয়াতে এটাকে বলে অ্যাবরজিন। তো ইন্ডিজিনাস পিপলের যে মানে আবিধানিক অর্থ আছে, নৃতাত্ত্বিক একটা অ্যানথ্রোপোলজিক্যাল একটা মানে সংজ্ঞা আছে। তো সেই সংজ্ঞায় যেটা বলা আছে যে কোনো একটি অঞ্চলে স্মরণাতীত কাল থেকে যারা বসবাস করে এবং যাদের আগমন বিস্তার এটা সম্পর্কে জানা যায় না, এইটা। তো এখন বাংলাদেশে আমরা যদি এই যে মানে দেশের কথা বলা হয়েছে, সেই দেশটা যদি বাংলাদেশ হয়, তাহলে বাংলাদেশে প্রথম, এবং সেখানে যে অ্যানথ্রোপোলজি যে যাকে জনক বলা হয় লুইস হেনরি মর্গান, তার যে বই অ্যান ইন্ট্রোডাকশন অফ অ্যানথ্রোপোলজি, সেখানে তিনি একেবারে সুস্পষ্টভাবে বলেছেন সান অফ সয়েল, একটা টার্মস ব্যবহার করেছেন। তো বাংলাদেশের সান অফ সয়েল কারা? এখানকার যে 4000 বা 4500 বছরের যে জনবসতির ইতিহাস, সেখানে কিন্তু আমরা বাঙালিরা আমাদের বাংলাদেশের প্রাচীন যে জনপদগুলো আমরা দেখি, ওয়ারি বটেশ্বর, মহেস্থানগড়, পুণ্ড্রনগর, এই সমস্ত জায়গায় যদি চিন্তা করি, সেখানে কিন্তু কোনো এই যে আজকে যে সমস্ত ট্রাইবাল জনগোষ্ঠী বলছি, তারা বসবাস করতো না। বসবাস করতো আমাদের পূর্বপুরুষরা, হয়তো বৌদ্ধ, হয়তো খ্রিস্টান, হয়তো হিন্দু, এভাবে নানা রূপে, কখনো মুসলিম এসছে, নানা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা এসেছি। কাজে আমরা চাইলে এটা রাষ্ট্র বলতে পারতো যে বাংলাদেশে বাঙালিরাই আদিবাসী, কিন্তু সৌভাগ্য যে বাংলাদেশের মানুষ বা বাঙালিরা এতটাই হাম্বল যে তারা এই জিনিসটাকে কেড়ে নেয়নি। তারা বলেছে এই দেশে কোনো আদিবাসী নাই, বাট যারা আছে তাদেরকে বলা হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। এখন এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হচ্ছে, এটা কিন্তু এটা নিয়ে কারো বা আমাদের শান্তি চুক্তি বা বিভিন্ন সময় ধরে তারা দীর্ঘ সময় ধরে তারা উপজাতি হিসেবে নিজেদের পরিচয় দিয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় তাদেরকে বলা হয়েছে শিডিউল কাস্ট বা তফসিলি সম্প্রদায়। এ নিয়ে কিন্তু এই দেশে কোথাও আলোচনা বা কারোর ভিতরে কোনো অভিযোগ ছিল না। ইভেন এই জনগোষ্ঠী যারা ভারতে বসবাস করে, যেখান থেকে তারা এখানে এসছে, মিয়ানমারে যারা বসবাস করে, সেখানে কিন্তু তারা শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট এরকম নামেই পরিচিত। হ্যাঁ, এবং সেখানে কিন্তু এই আদিবাসীর দাবিটা নেই। তারা কিন্তু সেখানে এই আদিবাসী হিসেবে নিজেদের দাবি করছে না, কিন্তু বাংলাদেশে দাবি করছে। আমি ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গলের কিছু গবেষকের সাথে কথা বলেছি যে ওনারা আপনাদের এখানে আদিবাসী দাবি করে না, অথচ ওখান থেকে এসে এখানে আমাদের আদিবাসী দাবি করছে। কারণটা কি? কারণ তারা বলছে যে ইন্ডিয়া ইজ স্ট্রং এনাফ, তারা জানে যে ইন্ডিয়ার কাছ থেকে এই দাবিটা আদায় করা যাবে না। বাংলাদেশ একটা দুর্বল দেশ, কাজে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই দাবিটা বাংলাদেশকে আদায় করা যাবে, সেই জন্য চাপিয়ে ধরেছে। এবং তার টুলস হলো এই যে আপনি যে ইউএন ড্রিপের কথা বলছেন, সেই ইউএন ড্রিপ। এখন এই ইউএন ড্রিপটা কিন্তু আবার শুধু আদিবাসীদের জন্য না, এইটা কিন্তু বলা আছে, যেটা আপনি শুরু করেছেন যে ভুল ব্যাখ্যা প্রয়োগের যে কথাটা বলেছেন, সেখানে যদি আমি আসি, এটা ট্রাইবাল অ্যান্ড ইন্ডিজিনাস পিপল কনভেনশন। এটা প্রথমে হয়েছে 1997 সালে, যেটা 107, এবং পরবর্তীকালে যেটা এসছে আপনার 1989 সালের জুন মাসের 7 তারিখে, যেটা 169 ইউএন ড্রিপের 169, সেইটাতে কিন্তু দুইটা সংজ্ঞা দেয়া আছে, ট্রাইবালদের সংজ্ঞা দেয়া আছে অ্যান্ড ইন্ডিজিনাস পিপলদের সংজ্ঞা দেয়া আছে। সেই ইন্ডিজিনাস পিপলদের সংজ্ঞাতে বলা আছে কিন্তু যে, আমি যদি এভাবে সুস্পষ্ট ভাষায় বলি, তাহলে এটা বলা হয়েছে যে আদিবাসী তারা যারা একটি
নির্দিষ্ট রাষ্ট্রে বংশানুক্রমে বসবাস করছে, অধিকৃত হওয়া বা বর্তমান সীমানা নির্ধারণের পূর্বে বা উপনিবেশ সৃষ্টির পূর্ব থেকে বসবাস করছে। আমি বাংলায় বললাম সংজ্ঞাটা এটাই। তো এখন উপনিবেশ সৃষ্টি আমাদের এখানে কখন হয়েছে? আমরা যদি প্রথম উপনিবেশ বলি তাহলে সেটা এরিয়ানরা বা আর্যরা এখানে প্রথম উপনিবেশ সৃষ্টি করেছে। আমাদের এখানে কিন্তু প্রাক আর্য জনবসতির ইতিহাস আছে, অলরেডি আমাদের প্রত্নতাত্ত্বিক গবেষণায় সেটা পাওয়া গেছে। তাহলে সেই যে প্রাক আর্য যারা ছিল, যাদেরকে আমরা বলছি নিষাদ জাতি, যাদেরকে আমরা বলছি আপলাইন জাতি, বা কেউ কেউ মানে অস্ট্রিক বা ভেড্রিড এরকম নানা বলে, বাট নিষাদ এবং আপলাইনটাই সবচেয়ে বেশি মানে গবেষকদের ঐতিহাসিকদের মতে এটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তো সেই জনগোষ্ঠী তো এই চাকমা, মারমা, ত্রিপুরা, পাংখো, লুসাই, সাঁওতাল, গারো, হাজং কেউ না। সেই জনগোষ্ঠী আজকে নানা পরিবর্তনের মধ্যে দিয়ে, রাষ্ট্রীয় কাঠামোগত পরিবর্তনের মধ্যে দিয়ে, মানে রাজনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে, ধর্ম পরিবর্তনের মধ্যে দিয়ে আজকে আমি বাঙালি মুসলিম, বাঙালি হিন্দু, বাঙালি বৌদ্ধ, বাঙালি খ্রিস্টান, আমরাই এই দেশের সান অফ সয়েল। এখন প্রশ্নটা হলো যে এই যে আপনি বললেন যে এটা পরিবর্তন করা যায় কিনা, এই যে সংজ্ঞাটা দেয়া আছে, বাংলাদেশ এই ইউএনডিপি স্বাক্ষর করে নাই। যেহেতু বাংলাদেশ এই স্বাক্ষর করে নাই, এইটা বাংলাদেশের জন্য বাধ্যতামূলক না। এটা বাধ্যতামূলক না, কিন্তু চাপ সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশকে এটাতে রেটিফাই করার জন্য, এটাতে স্বাক্ষর করার জন্য। কেন চাপ সৃষ্টি করা হচ্ছে? কারণটা হলো ওখানেই যে, এবং যারা চাপ সৃষ্টি করছে তারা নিজেরা এখানে স্বাক্ষর করে নাই, তারা নিজে এবং তাদের দেশে চিহ্নিতভাবে, যেমন ধরুন আমাদের প্রতিবেশী দেশ ভারতে, সেখানে চিহ্নিতভাবে আদিবাসী আছে এবং ভারত সাংবিধানিকভাবে কয়েকটা জনগোষ্ঠীকে আদিবাসী হিসেবে স্বীকৃতিও দিয়েছে, তারপরেও তারা ইউএনডিপি স্বাক্ষর করে নাই। ঠিক একইভাবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশেও আদিবাসী আছে, তারপরেও তারা এইটাতে স্বাক্ষর করে নাই।